আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে একটা ফ্রি পার্টিকেলের জন্য, ফ্রি মনে রাখো ফ্রি পার্টিকেল, তবে তার উপরে কোনো ফোর্স নেই। কোনো ফোর্স না থাকলে আমি ধরে নিতে পারি ওটার পোটেনশিয়াল শূন্য অথবা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট শূন্য একই কথা, শূন্য। শূন্য তো একটা কনস্ট্যান্ট, যে কোনো মানে কনস্ট্যান্ট, শূন্যই ধরে নিলাম। ওকে, তাহলে সেই ফ্রি পার্টিকেলের জন্য এটাই হচ্ছে ফর্মুলা ফর দ্য প্রপাগেটর। প্রপাগেটরের ফিজিক্যাল সিগনিফিকেন্স তুমি খেয়াল রাখো, এটা খেয়াল রাখতে হবে সবসময়। প্রপাগেটর মানে কি? যদি একটা আদি সময় টি নটে ফ্রি পার্টিকেলটার অবস্থান হয় এক্স নট, তাহলে পরবর্তী সময় টিতে পার্টিকেলটার অবস্থান এক্স হওয়ার সম্ভাবনার অ্যাম্প্লিচিউড কত? অ্যাম্প্লিচিউড, অ্যাম্প্লিচিউড, এটা সম্ভাবনা নয়, এটাকে মড স্কোয়ার করলেই পাবে সম্ভাবনা। তো এটা হচ্ছে অ্যাম্প্লিচিউড। সো পাথ ইন্টিগ্রাল, it is the amplitude for finding the particle at the location x at time t if the location was at x naught at an initial time t naught. এটা হচ্ছে অ্যাম্প্লিচিউড, এটাকে মড স্কোয়ার করলে হবে প্রবাবিলিটি। এটা this had calculated using the path integral formula. Equation 18 has been calculated by using the path integral formula through a series of Gaussian integrals. Rather complicated algebra, agreed, but the final result is not difficult. Final result হচ্ছে খুব সোজা, এটা একটা quadratic exponential minus quadratic function, x minus x not a quadratic function, তার মানে এটা একটা বেল কার্ভ হবে, বেল শেপ কার্ভ। ওকে, এটা পাথ ইন্টিগ্রাল ফর্মুলা ব্যবহার করে ক্যালকুলেট করেছি আমি। আচ্ছা, এটা কি তোমরা নিজেরা করে দেখেছো নিজেদের খাতায়? জি স্যার, করেছি। আমার এই ক্যালকুলেশন যেটা রিপিট করেছো কিনা তোমরা নিজেদের খাতায়? জি স্যার, করেছিলাম। এটা আছে, এই ক্যালকুলেশনটা করেছো না? গুড। এই ক্যালকুলেশনটা শঙ্করে আছে। শঙ্করে আছে, শঙ্করে, আমি শঙ্কর থেকে কপি করেছি। ওকে, শঙ্করে শুরুতে স্যার রেসিপি, এটা পরে অন্য অ্যাপ্রোচ আর কি শুরু করেছি। এটা না একই তো। আচ্ছা, যাই হোক, জানা স্যার, মানে চ্যাপ্টারটা শুরু করেছে বলে দিয়ে যে পাথ ইন্টিগ্রালের রেসিপি এইটা বলে, হ্যাঁ রাইট এক্স্যাক্টলি। পাথ ইন্টিগ্রাল কি বলে দিয়েছে সেটা আমরা না বলেই আমরা বলিনি প্রথমে। যাই হোক, ওটা একটা স্টাইল। আপনার অ্যাপ্রোচটা স্যার বেশি এই যে মনে হয়েছে, ভালো মনে হয়েছে আর কি। এটা কেমন জানি তাই, ওকে। কিন্তু এই যে এটা কিন্তু টেকনিক্যাল ব্যাপার, এটা একটা অ্যালজেব্রার ব্যাপার। পাথ ইন্টিগ্রাল ফর্মুলা ব্যবহার করে ফ্রি পার্টিকেলের জন্য প্রপাগেটর বের করো, এটা জাস্ট একটা টেকনিক্যালিটিস, আর কিছু না। এই টেকনিক্যালিটিস শঙ্করে দেওয়া আছে, আমার নোটে আছে, তোমরা করে দেখতে হবে, তোমাদের করে দেখতে হবে খাতায়, এখনই সময়। কারণ এগুলো সময় লাগবে, অনেক সময় লাগবে, একদিন চলে যাবে হয়তো, ওই সময়টা তুমি পরে পাবে না। আমি নিশ্চিত করে বলতে পারি পরে সময় পাবে না এত ডিটেইলডে দেখার জন্য। In any case, equation 18 is final expression for the propagator of a free particle calculated using the path integral formula. আমি যখন একটা লম্বা ক্যালকুলেশন করি, মাঝপথে কোথাও ভুল হয়ে গেল কিনা সেটা চেক করতে হয়। আবার দ্বিতীয়বার রিপিট করে, ক্যালকুলেশন রিপিট না করে, এই উত্তর থেকে কিছু কিছু লিমিটে আমি নোন রেজাল্টগুলো পাই কিনা সেটা আগে চেক করে নিতে হয়। যেমন ধর, একটা লিমিট আমি জানি, নোন লিমিট অফ দিস ফর্মুলা, আমি জানি যে এটাই তো পাথ ইন্টিগ্রাল ফর্মুলা, এক্স নট টি নট গেট এক্স টি ব্রা। এটা হচ্ছে হাইজেনবার্গ পিকচার বেস গেট, এক্স নট টি নট হাইজেনবার্গ এক্স টি হাইজেনবার্গ, এটাই পাথ ইন্টিগ্রাল, এটাই প্রপাগেটর, এটাই ইউ। আচ্ছা, এখন যদি টি ইকুয়াল টু টি নট হয়, এই ফর্মুলায় যদি টি ইকুয়াল টু টি নট করো, নর্মালি টি ইজ নট ইকুয়াল টু টি নট, টি ইজ বিগার দেন টি নট। টি নট একটা আগের একটা সময়, টি হচ্ছে পরের একটা সময়, টি ইজ লার্জার দেন টি নট। কিন্তু এই ফর্মুলা করার পরে ওই ফর্মুলায় যদি টি ইকুয়াল টু টি নট বসিয়ে দাও, তাহলে তোমার কি পাওয়া উচিত?
টি ইকুয়াল টু টি নট যদি বসাও তাহলে এটা কি দাঁড়াবে? এটা তো আমি অঙ্ক না করেই বলতে পারি, এটা দাঁড়াবে ডেল্টা ফাংশন। কিভাবে? এক্স টি এক্স নট টি নট, এটার ফর্মুলাটি কি? এটা ফর্মুলাটির পরে লেখা আছে দেখছি, দাঁড়াও, এই যে এটা, এই যে এটাই তো প্রপাগেটর। আর এগুলো কিন্তু হাইজেনবার্গ পিকচার বেসিস কেট ইন দ্য কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন। কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে হাইজেনবার্গ পিকচারে এগুলো হচ্ছে বেসিস কেট। ওকে, এক্স নট এট টাইম টি নট, এক্স এট টাইম টি, এগুলো বেসিস কেট। হাইজেনবার্গ পিকচারে বেসিস কেট তো টাইম ডিপেন্ডেন্ট, এটাকে বলে প্রপাগেটর ইউ। এবং এটা শর্ডিঙ্গার পিকচারে এই রূপ, এক্স নট হচ্ছে শর্ডিঙ্গার পিকচারে বেসিস কেট ইন দ্য কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন। এই কেট এক্স নট is an eigenket of the position operator with eigenvalue x naught. Ket x এখানে bra হবে, স্কেলার প্রজেকশন নিচ্ছি, bra x is an eigenbra of the position operator x hat with eigenvalue x. আর মাঝখানে এটা হচ্ছে প্রপাগেটর, রাইট? এটা আসলে প্রপাগেটর of the state vector, propagator of the state vector in the Schrödinger picture. আর টি যখন টি নট হবে, টি এবং টি নট যে সময় এটা আইডেন্টিটি, তাহলে কি হবে? জাস্ট এক্স এক্স নট, ব্রা এক্স গেট এক্স নট। এগুলো তো তোমার তো অর্থনর্মাল। এক্স এবং এক্স নট সমান যদি না হয় তাহলে এটা জিরো, আর সমান হলে কি হবে? এটা কি হবে? ডেল্টা ফাংশন। ওয়ান হবে না এখানে, এটা হবে ডেল্টা ফাংশন। কারণ এক্স এবং এক্স নট তো হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, ডিসক্রিট ভ্যারিয়েবল হলে ওয়ান হতো। তাহলে এটা যদি থাকে ব্রা এক্স গেট এক্স নট, এটা স্কেলার প্রোডাক্ট, এগুলো তো হচ্ছে অর্থনর্মাল। এটা হচ্ছে তাহলে ডেল্টা এক্স মাইনাস এক্স। ওকে, এটা হবে। তো আমার ওই ফর্মুলায়, ওই পাথ ফর্মুলা যেটা আমি ক্যালকুলেট করেছি, এক্স টি এক্স নট টি নট, এই ফর্মুলায় যদি আমি টি ইকুয়াল টু টি নট করি, তাহলে আমার ডেল্টা এক্স মাইনাস এক্স নট হওয়া উচিত। হয় কিনা দেখে নাও। যদি না হয়, তুমি যে একটা ইউর ফর্মুলা করলে, সেই ফর্মুলায় টি ইকুয়াল টু টি নট বসিয়ে দাও। বসিয়ে দেওয়ার ফলে তোমার ফর্মুলা থেকে ফর্মুলাটা ডেল্টা ফাংশন রূপান্তরিত হয় কিনা, ডেল্টা এক্স মাইনাস এক্স নট রূপান্তরিত হয় কিনা দেখে নাও। যদি না হয়, তুমি কোথাও ভুল করেছো তোমার ক্যালকুলেশনে। সেটা আমি করি। এটা খুব সোজা, ডেল্টা ফাংশনের ইয়ে লাগবে। দেখো এখানে এক্স মাইনাস এক্স নট স্কোয়ার, আর এই এমটা যদি আমি নিচে এনে বসাই, এখানে বসবে এম, রাইট? ধরো এই এমটা আমি নিচে এনে বসালাম, ডিনোমিনেটরে নিয়ে আসলাম, তাহলে ডিনোমিনেটর আমি লিখবো 2h কাট i t মাইনাস টি নট ডিভাইড বাই ডেল্টা। ওকে, এখানে যদি এমটা নিচে নিয়ে আসি, এখানে কিন্তু একই জিনিস আছে, 2, এই পাইটা এখানে পাইটা এক্সট্রা আছে, এমটা যদি নিচে বসাও তাহলে হবে 2h কাট i t মাইনাস টি নট ডিভাইড বাই এম, ওটা ওখানে আছে, প্লাস টাইমস পাই, একটা পাই এক্সট্রা আছে। তাহলে এখানে যে এক্সপোনেন্টটা দেখো, এক্সপোনেন্টটাকে এভাবে লেখা যাবে, এক্স মাইনাস এক্স নট স্কোয়ার, একটু উপরে আছে, আর এম নিচে নিয়ে আসো। নিচে যে জিনিসটা হলো 2h কাট i t মাইনাস টি নট বাই এম, ওটা যদি আমি ডেল্টা স্কোয়ার বলি, তাহলে আমার এক্সপোনেন্টে থাকলো এক্স মাইনাস এক্স নট স্কোয়ার ডেল্টা স্কোয়ার। ডেল্টার ইউনিট কত হবে বলো দেখি? এই এক্সপোনেন্টটা হলো, আচ্ছা আমি ইয়ে করি না, এক্সপোনেন্টটা হলো e টু দ্য পাওয়ার মাইনাস এম এক্স মাইনাস এক্স নট স্কোয়ার্ড ডিভাইডেড বাই 2h কাট i t মাইনাস টি নট। এই এক্সপোনেন্টটাকে একটু ম্যানেজ করো,
এখন দেখ, একটা এক্সপোনেনশিয়াল ফাংশন যদি থাকে, এটা ধরো এক্সপোনেন্ট, এই মাইনাস সাইনটা বাদ দাও, এটা ধরো মাইনাস এক্সপোনেন্টের অংশ, কিন্তু আমি মাইনাস সাইন বাদ দিয়ে দেখছি। এই যদি এক্সপোনেন্টটা হয়, এক্সপোনেন্টের কোনো ইউনিট আছে কি? এক্সপোনেন্টের কোনো ডাইমেনশন আছে কি? অথবা কোনো ইউনিট আছে কি? থাকতে পারে কি এক্সপোনেনশিয়াল ফাংশন হয়? যেমন সাইন অফ থিটা যদি লিখি, সাইন অফ সামথিং, এক্সপোনেনশিয়াল, এই যে সাইন লগ অফ সামথিং, এই সামথিং গুলোর কি কোনো ইউনিট থাকে? ইউনিট থাকে কিনা এটা বলো। সাইন অফ এত ডিগ্রি 30, কোনো ইউনিট থাকবে না। জি স্যার, ওইসব থাকে না। এদের কোনো ডাইমেনশন নেই। এক্সপোনেনশিয়াল ফাংশনের এক্সপোনেন্টের কোনো ডাইমেনশন, লগারিদম ফাংশনের ওই যে আর্গুমেন্টের কোনো ডাইমেনশন নেই। সাইন, কোসাইন, ট্রিগন ফাংশনস গুলোর আর্গুমেন্টের কোনো ডাইমেনশন নেই। তুমি বলতে পারো সাইন অফ 30 ডিগ্রিজ, এই ডিগ্রি তো আছে, ডিগ্রিটা ডাইমেনশন নয়। ডিগ্রি হচ্ছে কেমন নিয়েছো। অ্যাঙ্গেল তো একটা রেশিও সবসময়, কিভাবে রেশিওটা নিয়ে অ্যাঙ্গেলটা ডিফাইন করেছে সেটার উপর নির্ভর করবে এটা ডিগ্রি না রেডিয়ান না কি। ওই ডিগ্রিটা আসলে ডাইমেনশন নয়। ওকে, তাহলে এটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন অফ এক্স। ওকে, পুরোটার কোনো ডাইমেনশন নেই, কোনো ইউনিট নেই। খেয়াল রাখো, এটাকে আমি তাহলে একটু এভাবে লিখি, ই টু দ্য পাওয়ার মাইনাস, ওই উপরে এক্স মাইনাস এক্স নট স্কোয়ার আমি রাখলাম, আর নিচে বাকি সব নিচে ডিনোমিনেটরে যাবে। এই এমটা নিচে, এমটা নিয়ে আসলে ডিভাইড বাই 2h cut I t minus t naught by m হলো। এখন এটাকে একটা নাম দেই, এটাকে বলি ধরো ডেল্টা স্কোয়ার। তাহলে ডেল্টা কত? ডেল্টা হচ্ছে স্কোয়ার রুট অফ 2h cut I t minus t naught by m। ডেল্টা স্কোয়ার যদি দেই তাহলে এটা হবে ই টু দ্য পাওয়ার মাইনাস x minus x naught squared by delta squared। এখন বলো, এখানে উপরের স্কোয়ার আছে, x minus x naught স্কোয়ার আছে, উপরের ডাইমেনশন কত? লেন্থ স্কোয়ার, আর নিচে আছে ডেল্টা স্কোয়ার। তাহলে এক্সপোনেন্টে আছে নিউমারেটর ডিভাইড বাই ডিনোমিনেটর, নিউমারেটরের ডাইমেনশন হচ্ছে লেন্থ স্কোয়ার, ডিনোমিনেশন কি হবে? সব মিলে কিন্তু ডাইমেনশনলেস হতে হবে। তাহলে ডিনোমিনেটরের ডাইমেনশন কি হবে? এই যে ডিনোমিনেটর যেটা আছে ডেল্টা স্কোয়ার, ওটার ডাইমেনশন কি হতো? ওটার ডাইমেনশন লেন্থ স্কোয়ার হতো, ডাইমেনশনলেস। পুরোটা ডাইমেনশনলেস হবে। ইউনিট হিসাবে যদি চিন্তা করো, তাহলে তোমার ইউনিট যদি হয় এসআই ইউনিট, এক্স মাইনাস এক্স নট স্কোয়ার, এটা মিটার স্কোয়ার, তাহলে নিচে যেটা আছে ডেল্টা স্কোয়ার, ওটারও ইউনিট হতে হবে মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার, এত মিটার স্কোয়ার ডিভাইড বাই অত মিটার স্কোয়ার গিয়ে ইউনিটলেস হয়ে যাবে। So delta has the units of length. খেয়াল রাখো। এখন তাহলে আমি ওই যে আমার প্রপাগেটর যেটা আছে, এটা এখানে হচ্ছে তাহলে ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স মাইনাস এক্স নট স্কোয়ার বাই ডেল্টা স্কোয়ার। এখানে কি আছে? এখানে পাইটা বাদ দাও, এই যে পাই 1 বাই পাই টু দ্য পাওয়ার হাফ আলাদা করে নাও এখানে, কারণ এখানে পাই আছে, ওখানে পাই নাই। এখানে এই পাইটা 1 বাই পাই টু দ্য পাওয়ার হাফ আলাদা লেখো। বাকি কি থাকলো? বাকি থাকলে m ডিভাইড বাই 2 পাই ডিভাইড বাই 2h cut I t minus t naught, এখানে যা আছে সেটা। তাহলে ওটাকে লেখা যাবে 1 বাই ডেল্টা স্কোয়ার। তাহলে এখানে এই যে কোএফিসিয়েন্ট যেটা আছে সেটাকে কিভাবে লেখা যাবে? 1 ওভার পাই টু দ্য পাওয়ার হাফ ডেল্টা স্কোয়ার।
ডেল্টা স্কোয়ারের হাফ করলে এটা ডেল্টা। তাহলে সেটাই বলছি, ডেল্টা যদি আমি এইটা নেই স্কোয়ার রুট অফ 2h কাট I t minus t naught m, আমি ফ্রি পার্টিকেলের জন্য প্রপাগেটরকে এইভাবে লিখতে পারবো, e to the power minus x naught square delta squared divided by 1 by times multiplied by 1 over pi to the power half times delta. এখন t equal to t prime যখন করব delta tends to 0 হবে, so when t goes to t prime t naught delta would go to 0, এখানে দেখো when t goes to t naught delta would go to 0, তাহলে in the limit delta goes to 0, এটা তো হচ্ছে ডেল্টা ফাংশনের রিপ্রেজেন্টেশন। এটা তো এটা যদি ইন্টিগ্রাল করো, এই যে এটা হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন অফ দ্য ডেল্টা ফাংশন। এই রিপ্রেজেন্টেশন ডিপেন্ডস আপন এ প্যারামিটার ডেল্টা। এই প্যারামিটারের মান যখন শূন্য হবে এটা ডেল্টা ফাংশন হয়ে যাবে। এই ফাংশনটা ইন্টিগ্রেশন যদি করো, ডেল্টার মান যদি করো, তাহলে ডেল্টার মান যাই হোক না কেন এটার মান হবে 1। আস্তে আস্তে ডেল্টা টেন্ডস টু 0 করলে this will become spiked. Ultimately it will spike at single point. As delta tends to 0, this function will be a function which will be defined only at a single point, x equal to x naught. So that is the delta function, delta x minus x naught. এটাই তো আগে করেছিলাম, এটা হচ্ছে একটা গাউসিয়ান রিপ্রেজেন্টেশন of the Dirac delta function. তাহলে আমি প্রমাণ করলাম যে ঠিক আছে, আমি অ্যাপ্রোপ্রিয়েট লিমিটে আমার ফর্মুলা থেকে কারেক্ট লিমিট আমি পাচ্ছি। এখন একটা জিনিস খেয়াল করবে, এইভাবে যখন আমি একটা ফর্মুলা চেক করব, দিস চেকস ফর দি, যাকে বলে একটা মিস্টেক হলে এটা ধরা পড়বে, অবশ্যই ধরা পড়বে, কিন্তু এটা কারেক্ট হয়েছে কিনা ফর্মুলাটা এটা কিন্তু ঠিক বলা যাবে না। এমন যদি হতো আমি যে ফর্মুলাটা পেলাম পাথ ইন্টিগ্রাল ফর্মুলা ব্যবহার করে ফ্রি পার্টিকেলের প্রপাগেটরের জন্য যে ফর্মুলাটা আমি পেয়েছি, সেই ফর্মুলায় টি ইকুয়াল টু টি নট বসানোর পরে দেখলাম যে এটা ডিরাক ডেল্টা ফাংশন হচ্ছে না, তখন আমি নিশ্চিতভাবে বলবো এটা ভুল। কিন্তু আমি যদি দেখি যে এই ফর্মুলায় টি ইকুয়াল টু টি নট বসানোর পরে ডিরাক ডেল্টা ফাংশন হয়েছে, তাহলে আমি কি নিশ্চিতভাবে বলতে পারবো যে এটা কারেক্ট? এটা অন্যভাবে রং হতে পারে, এই লিমিটে ঠিক আছে, অন্য লিমিট নিলে ঠিক নাও থাকতে পারে। এটা যদি ডেল্টা ফাংশন এলাম, তাই আমি নিশ্চিত হলাম কি যে এই ফর্মুলাটা কারেক্ট হয়েছে? নিশ্চিত আমি হইনি। অ্যাটলিস্ট একটা লিমিটে কারেক্ট আছে, একটা লাগছে আমার। যদি ওইখানে যদি ডেল্টা ফাংশন না পেতাম তাহলে আমি নিশ্চিত হতাম যে এটা ভুল, আমাকে আবার প্রথম থেকে করে আসতে হবে। আমি কিন্তু নিশ্চিত হইনি এখনো, শুধু এই চেক করে কিন্তু নিশ্চিত হওয়া যায় না এটা কারেক্ট ফর্মুলা, ঠিক আছে, সেটা অনেকে করেছে, বারবার করেছে, এটা কারেক্ট ফর্মুলা, শুধু এই চেকটা করেই নিশ্চিতভাবে বলবো না যে এটা কারেক্ট। ওকে স্যার, এটা আগের কোয়ান্টাম মানে আমরা যে কোয়ান্টাম মেকানিক্স শুডিঞ্জার যে বানাইছিলাম স্যার, ফর্মুলেশন যেটা বানাইছিলাম সেটা তো স্যার রিপ্রোডিউস করছে, সেটা করছে, হ্যাঁ সেটা করছে। ক্লাসিক্যালটা রিপ্রোডিউস করে নাই দেখে স্যার কি বলতেছি যে আমরা আসলে মানে বলতে পারছি না নিশ্চিত করে কোনটা। না, এটা সবই রিপ্রোডিউস করবে। রিপ্রোডিউস করলে কি বলা যাবে যে এটা কারেক্ট? না স্যার, না না, রিপ্রোডিউস না করলে বলা যাবে এটা ফলস, এটা ভুল। ওকে, যেমন আমি যখন একটা ইকুয়েশন লিখি, ইকুয়েশন কারেক্ট হওয়ার একটা পূর্ব শর্ত হচ্ছে ইকুয়েশনে যতগুলো টার্ম আছে সবগুলো টার্মের ইউনিট এক হতে হবে। কারণ আমি তো সবগুলো টার্ম যোগ করব কিংবা বিয়োগ করব, কিন্তু কিছু টার্ম আমি বাঁ দিকে রাখবো ইকুয়াল টু সাইনের, কিছু টার্ম আমি ডান দিকে রাখবো। বাঁ দিকের ইউনিট যদি হয় মিটার, ডান দিকের ইউনিট যদি হয় সেকেন্ড, তাহলে 10 মিটার ইকুয়াল টু 5 সেকেন্ড এরকম হয়ে যাবে।
স্টুপিড কিছু হয়ে যাবে। ইকুয়েশন কারেক্ট হওয়ার জন্য ইকুয়েশনের প্রতিটা টার্মের ইউনিট অথবা ডাইমেনশন এক হতে হবে, সেম হতে হবে। A correct equation is homogeneous with respect to units. Homogeneous মানে কি? একই, ইউনিট একই সব টার্মের, হোমোজিনিয়াস। ওকে, যেমন ধরো একটা সিম্পল পেন্ডুলামের জন্য আমি টাইম পিরিয়ডে একটা ফর্মুলা করলাম, t equal to 2 pi root L by G। আমি জানি এটা কারেক্ট ফর্মুলা। ওকে, আমি কিন্তু এখন জানি কারেক্ট ফর্মুলা। যখন আমি ডিরাইভ করেছিলাম কারেক্ট ফর্মুলা, যে এটা যে কারেক্ট ফর্মুলা আমি জানতাম না। এক পাতা দুই পাতা জুড়ে সিম্পল পেন্ডুলামের ডায়াগ্রাম এঁকে থেকে এই ফর্মুলা আমি পেয়েছি। এখন আমি একটা ফর্মুলা পেলে প্রথম চেক কি করব? যে ইউনিট ঠিক আছে কিনা দেখব। দেখো বাম দিকের ইউনিট কি? টাইম পিরিয়ড, সেকেন্ড, এটার কিছু করতে হবে না। ডান দিকে কি আছে? স্কয়ার রুট অফ এল বাই জি। এল বাই জি এর ইউনিট কত? এল এর ইউনিট কত? মিটার। জি এর ইউনিট কত? মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার কাটাকাটি গেল, থাকলো কি? স্কয়ার রুট অফ সেকেন্ড স্কয়ার, তাহলে সেকেন্ড। ঠিক আছে, ইউনিট ঠিক আছে, এটা কারেক্ট। বই তো এটা আছে, সব জায়গায় এটা 2 পাই আছে। দ্বিতীয় আরেকটা ছাত্র এটা করলো, সে পেল t equal to 1/2 pi root L by G। 2 পাইয়ের কোনো ইউনিট নাই, ফলে 2 পাইটা উপরে লেখো কি নিচে লেখো, 2 পাই স্কয়ার দিয়ে লেখো কি লেখো, ইউনিটে কোনো গন্ডগোল করবে না। দ্বিতীয় ছাত্র দেখলো বাঁ দিকে সেকেন্ড, ডান দিকে সেকেন্ড, সে বললো আমার ইকুয়েশনটা কারেক্ট। তার কথা সত্যি হলো? এটা কি কারেক্ট ইকুয়েশন হলো? কারণ কারেক্টনেস হতে গেলে আরো কিছু লাগবে, শুধু ইউনিট ঠিক হলেই চলবে না। ইউনিট ঠিক হওয়াটা একটা কন্ডিশন। ইউনিটটা সমান হওয়া, it is a necessary condition for an equation to be correct, but not sufficient. এই ফর্মুলায় t equal to 2 pi root L by G, ইউনিট ঠিক আছে, এখানেও সেকেন্ড এখানেও সেকেন্ড। ইউনিট ঠিক থাকলেই যে ইকুয়েশন কারেক্ট হবে এমন কোনো কথা নেই, কারণ ইকুয়েশন কারেক্ট হতে গেলে আরো কন্ডিশন ফুলফিল করতে হয়। কিন্তু একটা ইকুয়েশনে যদি ইউনিট ঠিক না থাকে সেই ইকুয়েশনটা ভুল। ইউনিট ঠিক আছে তার মানে এই না যে আমি নিশ্চিত হয়ে গেলাম ইকুয়েশনটা কারেক্ট। এই ইকুয়েশনটা কারেক্ট নয়। এই ইকুয়েশনের ভুল হলো কোথায়? এই ফ্যাক্টরে। এই ফ্যাক্টরটা হবে 2 পাই, সে লিখেছে 1/2 পাই, ফলে তার ইকুয়েশন এমন ভাবে ভুল হয়েছে যে ইউনিট ঠিকই আছে। সুতরাং ইউনিট ঠিক হলেই যে ইকুয়েশনটা কারেক্ট তা নয়। কিন্তু ইউনিট ভুল হলে, হোমোজিনিয়াস না হলে, লেফট হ্যান্ড সাইড ইউনিট রাইট হ্যান্ড সাইড ইউনিটের সঙ্গে না মিললে ইকুয়েশনটা ফলস, ইকুয়েশনটা ভুল। এটা নিশ্চিত। ইউনিট ঠিক হয়েছে, আমি নিশ্চিত না যে ইকুয়েশনটা কারেক্ট, বিকজ ইকুয়েশন could be a wrong equation for other reasons. এখানে আদার রিজনটা কি? এখানে ঠিক মতো কোএফিসিয়েন্টটা দেওয়া হয়নি। 2 পাই দেওয়ার কথা ছিল, দিয়েছে 1/2 পাই, ওভাবে ভুল হয়ে গেছে। একইভাবে আমি যখন একটা কমপ্লিকেটেড ডেরিভেশন থেকে, ডিরাইভড ফর্মুলা থেকে একটা কারেক্ট লিমিট প্রডিউস করতে পারি, রাইট, এটা মানে আমি নিশ্চিত হলাম না, তবে নিশ্চিত হলাম না যে এটা কারেক্ট, কিন্তু এটুক স্বস্তি পেলাম যে এটা নিশ্চিতভাবে ভুল প্রমাণিত হয়নি এখনো, হয়তো দিস ইকুয়েশন কারেক্ট। তখন আমি অন্যদের কাছে যাব, তোরা কি পেয়েছিস, এটা পেয়েছিস কিনা, তারপর আমি আবার নতুন করে ক্যালকুলেশন করব, অনেক কিছু চিন্তা ভাবনা করব। নেক্সট, derivation of the propagator for a free particle without using the path integral formula. ওকে, ফিরে এসছি। এখন আমি যেটা করতে যাচ্ছি, derivation of the propagator for a free particle
without using the path integral formula. পাথ ইন্টিগ্রাল ফর্মুলা ব্যবহার করে কত কমপ্লিকেটেড হয়েছে, কত ইকুয়েশন গুলো তারপরে কাটাছিড়া করে কত কিছু ইয়ে করে করেছি। আরো সহজে করা যেত। কেন সহজে করা যেত? কারণ ফ্রি পার্টিকেলের হ্যামিল্টনিয়ানটা খুবই সিম্পল, এত সিম্পল যে আমি আগে থেকেই ফ্রি পার্টিকেল হ্যামিল্টনিয়ানের আইগেন ভ্যালুস গুলো কি হবে এবং করসপন্ডিং আইগেন ভেক্টর গুলো কি হবে সব আমি জানি। I know the eigenvalues problem. I have already solved the eigenvalue problem for the Hamiltonian of a free particle. It's very easy. তাহলে সেটা ব্যবহার করে পাথ ইন্টিগ্রাল প্রপাগেটর কত হবে সেটা ক্যালকুলেট করা যায়, আমার পাথ ইন্টিগ্রাল ফর্মুলা ব্যবহার করার প্রয়োজন পড়ে না। তো কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। Since for a free particle the Hamiltonian is simple and its eigenvalues and eigenvectors are known, we can find the propagator u without using the path integral formula. কিভাবে একটু পরে দেখছি। We now calculate the propagator for a free particle directly without using the path integral formula. দ্বিতীয়বার ক্যালকুলেট করব, এবার ভিন্নভাবে ডাইরেক্টলি করব, পাথ ইন্টিগ্রাল ফর্মুলা ব্যবহার করে নয়। আচ্ছা, the propagator is, এটাই প্রপাগেটরের সংজ্ঞা, এইটা। এখন এক কাজ করে, এইটা হচ্ছে h। ফ্রি পার্টিকেলের হ্যামিল্টনিয়ান কি হবে বলো দেখি। ফ্রি পার্টিকেল নর্মালি তো আমি লিখবো ফর এ সিঙ্গেল পার্টিকেল, এটা আমি কিন্তু সিঙ্গেল পার্টিকেল কোয়ান্টাম মেকানিক্স করছি, সিঙ্গেল পার্টিকেল কোয়ান্টাম মেকানিক্স। নর্মালি হ্যামিল্টনিয়ান লিখ কাইনেটিক এনার্জি অপারেটর প্লাস পোটেনশিয়াল এনার্জি অপারেটর। ফ্রি পার্টিকেলের জন্য এটা শূন্য, কারণ পার্টিকেলটা ফ্রি। তাহলে হ্যামিল্টনিয়ান অপারেটর ইজ দ্য সেম অ্যাজ দ্য কাইনেটিক এনার্জি অপারেটর। ক্লাসিক্যাল মেকানিক্সে তাহলে মোমেন্টাম স্কয়ার অপারেটর বাই 2m। তার মানে দেখো হ্যামিল্টনিয়ান এবং মোমেন্টাম তারা কমিউট করে, তাহলে মোমেন্টামের যে আইগেন ভেক্টরস গুলো আছে, আইগেন ভ্যালুস গুলো আছে, they could be simultaneous eigenvectors of h. Okay. তার মানে এখন মোমেন্টামের আইগেনভেক্টর তো আমার জানা আছে, মোমেন্টাম অপারেটরের আইগেনভেক্টর গুলোকে বলছি কেট পি। এটা কিন্তু ওয়ান ডাইমেনশন, আমার আসলে এখানে px আমি লিখছি না। মোমেন্টাম অপারেটরের আইগেন কেট হচ্ছে কেট পি, এটা করসপন্ডিং আইগেন ভ্যালু হচ্ছে ছোট হাতের p টাইমস কেট পি, এটা আমার জানা আছে। তাহলে বলো দেখি h acting on ket p কত হবে? p square by 2m acting on ket p. So ket p is a simultaneous eigenket of the momentum operator and the Hamiltonian operator with eigenvalues p and p square by 2m respectively. Okay. তাহলে তো আমি এবং p গুলোর কি হবে, ডোমেইন কি হবে? এই p গুলো মোমেন্টাম অপারেটরের p ক্যান রেঞ্জ ফ্রম -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। তার মানে এই রেঞ্জে থাকবে, p মাস্ট বিলং টু দ্য রেঞ্জ -ইনফিনিটি টু ইনক্লুসিভ, এভাবে দিলাম। ফলে আমি জানি তো এই যে h এর আইগেনকেট গুলো কি, মোমেন্টামের আইগেনকেট গুলো h এরও আইগেনকেট উইথ আইগেনভ্যালু কত, p স্কয়ার বাই 2m। আর এই যে মোমেন্টাম আইগেনকেট গুলো আছে, কেট পি লিখলাম, কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে এই কেট পি এর করসপন্ডিং ওয়েভ ফাংশন কত, সেটা হচ্ছে এই স্কেলার প্রোডাক্ট ব্রা এক্স টাইমস কেট পি। এটা তো হচ্ছে ওয়েভ ফাংশন অফ দ্য কেট পি, তার মানে এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন ইন কোঅর্ডিনেট বেসিস অফ দি কেট পি। এটা কত করেছিলাম, এটাকে যদি আমি ইফ আই নর্মালাইজ কেট পি টু ডিরাক ডেল্টা ফাংশন, পি এর ফর্মুলা কি পেয়েছিলাম, এই ফর্মুলা কি পেয়েছিলাম, 1/1 ডাইমেনশন তো 2 পাই h কাট e টু দ্য পাওয়ার I p
px by h cut। এটা তো আগে পেয়েছিলাম, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এটা হচ্ছে মোমেন্টাম আইগেন ফাংশন, মোমেন্টাম আইগেন কেটের করেসপন্ডিং ওয়েভ ফাংশন ইন কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন। ওকে, সবই আমার জানা আছে এখানে। হ্যামিল্টনিয়ানের আইগেনভ্যালু স্পেকট্রাম কি, এবং আইগেনভ্যালু স্পেকট্রামটা হচ্ছে হ্যামিল্টনের আইগেনভ্যালু স্পেকট্রাম কি হবে, p স্কয়ার বাই 2m, রাইট? আইগেনভ্যালু স্পেকট্রাম হবে p স্কয়ার বাই 2m। তাহলে হ্যামিল্টনিয়ানের আইগেনভ্যালু গুলো 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যাবে, কারণ p যেতে পারে -ইনফিনিটি টু +ইনফিনিটি। তাহলে p স্কয়ার যাবে ফ্রম 0 টু ইনফিনিটি। ওকে, তাহলে তুমি ক্যালকুলেশনটা শুরু করো, দেখা যাক কিভাবে লিখবো। এটা আমি ক্যালকুলেট করতে যাচ্ছি এখন, পাথ ইন্টিগ্রাল ফর্মুলা ব্যবহার করে নয়, সরাসরি h এর আইগেনভ্যালুজ এন্ড আইগেনভেক্টরস ব্যবহার করে। এটা আছে এইখানে, তুমি একটা ডিকম্পোজিশন আইডেন্টিটি করো। এই কেট পি গুলো তো বেসিস, কেট পি গুলো তো আইগেন বেসিস অফ দি মোমেন্টাম অপারেটর, দে ফর্ম এ কমপ্লিট সেট। কমপ্লিটনেস কন্ডিশন লেখো। কমপ্লিট কন্ডিশন কি? কেট পি ব্রা পি ডিপি ইকুয়াল টু আইডেন্টিটি। ফলে এইখানে একটা আইডেন্টিটি বসাও, এই অপারেটরের ডান পাশে একটা আইডেন্টিটি বসাও। আইডেন্টিটি বসানো যায়, আইডেন্টিটিকে ডিকম্পোজ করে রাখো, এটাকে বলে ডিকম্পোজিশন অফ আইডেন্টিটি। কেট পি ব্রা পি সব পি নিতে হবে, ইন্টিগ্রেট ওভার অল পিস ফ্রম -ইনফিনিটি +ইনফিনিটি। ওটা হচ্ছে আইডেন্টিটি অপারেটর। এখন দেখো এই যে অপারেটর, এটা হচ্ছে টাইম ইভলিউশন অপারেটর অফ দ্য স্টেট ভেক্টর ইন দ্য শ্রোডিঙ্গার পিকচার। এটা যদি কেট পি কে হিট করে কি পাবে? h acting on ket p is p square by 2m times ket p। তাহলে a function of h acting on ket p কি দিবে আমাকে? এটা তো একটা ফাংশন অফ h, এক্সপোনেনশিয়াল ফাংশন অফ h। এটা তো তোমরা জানো নিশ্চয়ই। দেখি, ধরো আমার আছে, I have a function of the operator p, any function। এখন আমি জানি p acting on, right, p acting on ket p is p times ket p। তাহলে ফাংশন অফ p acting on ket p আমাকে কি দেবে? এটা একটা অপারেটর। I get a function of the eigenvalue। সে তাই করেছি, এখানে তাই হয়েছে। h এর আইগেনভ্যালু তো হচ্ছে p স্কয়ার বাই 2m। ওকে, তাহলে এখানে e টু দ্য পাওয়ার -i p স্কয়ার বাই 2m আর t - t নট বাই h কাট আগে থেকেই ছিল, টাইমস কেট p। এটা একটা যে p স্কয়ার, এটা তো p স্কয়ার অপারেটর। এখন p স্কয়ার অ্যাক্টিং অন কেট p gives me p স্কয়ার, I mean উইদাউট হ্যাট। এই p স্কয়ার, দুইটা p আছে, এটা p আর এটাও p। এটা অপারেটর p, এটা নাম্বার p, এটা আইগেনভ্যালু p। এটা আইগেনভ্যালু p, এটা অপারেটর p। অপারেটর p অ্যাক্টিং অন কেট p gives me p times ket p। ওকে, তাহলে কি দাঁড়ালো এখানে? তাহলে যেহেতু এখানে ডান দিকে যেটা আছে ket p is an eigenket, খুলতে পারো না? খুলছো? is an eigenket with eigenvalue ছোট হাতের p। তাহলে এখানে p hat কে ছোট হাতের p দ্বারা রিপ্লেস করে দাও, তাহলেই হয়ে যাবে। আর বাকি থাকলে তাহলে ket bra x, ket p, ket x, এটা থাকলো। এটা হয়ে গেল এখন সংখ্যা, নাম্বার হয়ে গেল। এখানে নাম্বারটা কমপ্লিকেটেড নাম্বার, exponent becomes a number, e to the power -i p square times t - t naught over 2m h cut। আর থাকলে দুটো স্কেলার প্রোডাক্ট। এটা হচ্ছে
এটা হচ্ছে 1/2 পাই h কাট e টু দ্য পাওয়ার I px বাই h কাট। তাহলে এটা কত? 1/2 পাই h কাট e টু দ্য পাওয়ার মাইনাস I px নট h কাট। পিটা যদি ডানে থাকতো, x নট যদি বাঁয়ে থাকতো, তাহলে এখানে দেখতাম প্লাস, এখানে উল্টা হয়ে গেছে। উল্টা হয়ে গেলে তো স্টার করতে হয়, এরকম একটা জিনিস স্টার করলে মাইনাস I হয়। ওকে, এই দুটো 2 পাই h কাট একসঙ্গে নিয়ে এখানে 1/2 পাই h কাট হলো। I have to do an integral over p. দুটো এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, তিনটে এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর আছে এখানে, তিনটাকে একসঙ্গে করো। এখানে আছে p স্কয়ার কোয়াড্রেটিক ইন p, আর এই দুটো একসঙ্গে লেখো, প্লাস I p মাইনাস p নট প্লাস I p x মাইনাস x নট ওভার h কাট dp। তাহলে এটাকে গাউসিয়ান ইন্টিগ্রাল, এখানে কোয়াড্রেটিক ইন p, এক্সপোনেন্টটা কোয়াড্রেটিক ইন p, এগুলো কোএফিসিয়েন্টস, আর এটা হচ্ছে লিনিয়ার ইন p। এই ধরনের ইন্টিগ্রেশন আমরা করেছি। এখন আমরা তাহলে এই স্ট্যান্ডার্ড ফর্মুলা আমরা ব্যবহার করি, e টু দ্য পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বিটা এক্স ডিএক্স। এটা হচ্ছে এটা, আমি করছি পি, আমার এক্স হচ্ছে পি, পি স্কোয়ার মাইনাস আলফা পি স্কোয়ার, পি স্কোয়ার বাদ দিয়ে মাইনাস বাদ দিয়ে যেটা আছে সেটাই আমার আলফা। আলফা তাহলে কত? আলফা ইজ ইকুয়াল টু I ডেল্টা টি ওভার 2mh কাট। আর বিটা কত? বিটা হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট, মানে পি এর কোএফিসিয়েন্ট। এখানে পি বাদ দিয়ে বাকি যেটা আছে সেটাই বিটা। বিটা হচ্ছে কত? I x মাইনাস x নট বাই h কাট। তাহলে আমার আলফা হচ্ছে I ডেল্টা টি ওভার 2mh কাট, বিটা হচ্ছে I x মাইনাস x নট বাই h কাট। তাহলে আমি যদি ওই স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল ব্যবহার করি তাহলে আমি সরাসরি পেয়ে যাচ্ছি এক্স্যাক্টলি। একটু সিম্পলিফাই যদি করো, কোএফিসিয়েন্ট একটু সিম্পলিফাই করো, I get the result I got previously. পাথ ইন্টিগ্রাল ফর্মুলা ব্যবহার করে ফ্রি পার্টিকেলের জন্য প্রপাগেটরের যে এক্সপ্রেশন পেয়েছিলাম সেই একই এক্সপ্রেশন আবার দ্বিতীয়বার পাচ্ছি। এখন ভিন্ন মেথডে আমি করলাম। এখন আমি মোটামুটি নিশ্চিত দুটো ভিন্ন মেথডে অ্যাপ্লাই ক্যালকুলেট করে একই উত্তর পেয়েছি, উত্তরটা নিশ্চয় কোথাও ভুল টুল হয়নি। ভুল হতেই পারে, এই টুটা, এই নিচের টুটা, এই যেখানে এই নিচের টুটা এখানে নিচে আছে না উপরে আছে, উনস উপরে নিচে থাকলে তো ইউনিট দেখে কিছু বলা যাবে না। এই পাইটা পাই স্কোয়ার আছে না পাই আছে, হুনোস, ওরকম ভুলভাল হয়ে যেতে পারে। ওকে, ওই ভুলগুলো যে হয়নি আমি মোটামুটি একটু নিশ্চিত হচ্ছি যে আমি দুই ভাবে ক্যালকুলেট করে দেখলাম আমি একই উত্তর পাচ্ছি ফর দ্য প্রপাগেটর। এখানে যে যখন সরাসরি করলাম এটা কিন্তু খুব সহজে হলো, এটা মোটামুটি সহজে হলো। তাহলে ফ্রি পার্টিকেলের জন্য আমি যদি খুব সহজে করতে পারি, কেন ফ্রি পার্টিকেলের জন্য? আমার কথা হচ্ছে আমি করব না, তবে আপনি করেছেন কেন? আমি করেছি এটা ইলাস্ট্রেট করার জন্য যে পাথ ইন্টিগ্রাল যে কারেক্ট প্রসিজার, পাথ ইন্টিগ্রাল যে কারেক্ট ফর্মালিজম, সেটা ডেমনস্ট্রেট করার জন্য ফ্রি পার্টিকেলের জন্য আমার অন্যভাবে পাথ ইন্টিগ্রাল ফর্মুলা করা আছে, আমার পাথ প্রপাগেটর করা আছে, প্রপাগেটর আমি জানি। এখন নতুন একটা ফর্মালিজম দিয়েছি পাথ ইন্টিগ্রাল, নতুন ফর্মালিজম যে কারেক্ট এটা প্রমাণ করার জন্য আমি পাথ ইন্টিগ্রাল ফর্মালিজম ব্যবহার করেও একই রেজাল্ট পেলাম। আচ্ছা, এটা দেখানোর জন্য প্লাস কোন কোন ক্ষেত্রে সরাসরি প্রপাগেটর ব্যবহার করা যাবে না, বের করা যাবে না, সরাসরি প্রপাগেটর ক্যালকুলেট করা যাবে না, কারণ এইচ এর আইগেন ভ্যালু স্পেকট্রাম তোমার জানা নেই। এখানে বর্তমানে ফ্রি পার্টিকেলের জন্য এইচ এর আইগেন ভ্যালু স্পেকট্রাম কি এবং করসপন্ডিং আইগেন ভেক্টর গুলো কি তোমার জানা আছে। You have already solved the problem, eigenvalue problem for H. কিন্তু সব পার্টিকেলের জন্য পোটেনশিয়ালটা কমপ্লিকেটেড হতে পারে, সো মাচ সো যে তোমার আইগেন ভ্যালুস গুলো কি, করসপন্ডিং আইগেন ভেক্টরস গুলো কি, সেগুলো তোমার জানা নেই। তো সরাসরি তুমি প্রপাগেটর ক্যালকুলেট করতে পারবে না, কিন্তু পাথ ইন্টিগ্রাল ফর্মুলা ব্যবহার করে
অল্প অল্প করে ওভার ইনফিনিটেসিমাল পাথ প্রপাগেটর গুলো ক্যালকুলেট করে করে কম্পাউন্ড করে তুমি কষ্ট হলেও অ্যালজেব্রিক্যালি কঠিন হলেও তুমি একটা হয়তো করতে সক্ষম হবে। ওকে, এইটা একটা প্র্যাকটিক্যাল কারণ। দ্বিতীয় কারণ, একটা নতুন এন্টায়ারলি নতুন প্রিন্সিপাল, সেই নতুন প্রিন্সিপাল আমাকে অনেক ইনসাইট দেবে। ওকে, এখন আমি একটু ব্যাকগ্রাউন্ড আলোচনা করতে চাই। হোয়াট ইজ ক্লাস কোয়ান্টাম? একটা ক্লাসিক্যাল পার্টিকেল আছে, ধরো একটা ম্যাক্রোস্কোপিক অবজেক্ট আছে, রাইট? সে জন্য অ্যাকশন ক্যালকুলেট করতে চাই। ওকে, আচ্ছা, সাপোজ দ্য পার্টিকেল, আমি ক্লাসিক্যাল মেকানিক্সে ফিরে যাই। মেকানিক্স আমরা প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন বলে একটা অতি পরিচিত এবং অতি এলিগেন্ট একটা ফর্মুলিজম আছে, প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন। সেটা একটু আমি আলোচনা করতে চাচ্ছি, এখন একটু ব্যাকগ্রাউন্ড আলোচনা করছি। ওকে, the classical action. Suppose the particle propagates from x naught at time t naught to x at a later time t. এই জিনিসটা ঘটার সম্ভাবনা কত, সম্ভাবনার অ্যামপ্লিটিউড কত, সেটাই তো হচ্ছে তোমার প্রপাগেটর। Of all the conceivable paths from space-time point x naught t naught to the final space-time point xt, there is one path for which the action is minimum. This path is called the classical path. একটা ক্লাসিক্যাল পার্টিকেল, একটা ম্যাক্রোস্কোপিক পার্টিকেল সবসময় এই পাথ ধরেই যাবে, অন্য কোনো পাথ ধরে যাবে না। এই জন্য এটাকে বলা হয় ক্লাসিক্যাল পাথ। এবং ক্লাসিক্যাল এই পাথ ধরে গেলে অ্যাকশনের যেটা অ্যাকশনটা হয় সেটাকে বলে ক্লাসিক্যাল অ্যাকশন। Okay, this path is called the classical path, and the minimum value of the action along the classical path is called the classical action. ঠিক আছে, আমি স্পেস টাইম ডায়াগ্রামে দুটো পয়েন্ট নিলাম। at time t naught the particle was at x naught, এখানে করলে এটা t naught, এটা হচ্ছে x naught. At a later time t, particle is at location x. Initial space time point থেকে ফাইনাল স্পেস টাইম পয়েন্টে যে কোনো পাথ আমি কল্পনা করতে পারি, অনেকগুলো পাথ কল্পনা করছি, তার মধ্যে একটা পাথের জন্য একটা পাথকে বলা হলো ক্লাসিক্যাল পাথ। ওইটা একটা বিশেষ পাথ, ওই পাথের জন্য অ্যাকশনটা মিনিমাম। অ্যাকশনটা মিনিমাম, এক একটা পাথের জন্য এক এক রকম অ্যাকশন। এই পাথের জন্য অ্যাকশন মিনিমাম, অন্য পাথের জন্য অ্যাকশনটা বেশি। যেই পাথের জন্য অ্যাকশনটা মিনিমাম হয় সেটাকে বলা হয় ক্লাসিক্যাল পাথ। এবং আমরা দেখেছি যে পরে ক্লাসিক্যাল পার্টিকেল, পরে ম্যাক্রোস্কোপিক পার্টিকেল এই ক্লাসিক্যাল পাথ ধরেই ইনিশিয়াল স্পেস টাইম পয়েন্ট থেকে ফাইনাল স্পেস টাইম পয়েন্টে যায়। অন্যগুলো পাথ, অন্য পসিবল পাথ আমি চিন্তা করতে পারি, কিন্তু ক্লাসিক্যাল পার্টিকেল সেটা কখনো করবে না, সেই সমস্ত পাথগুলো নেবে না। ওকে, একটাই পাথ আছে, সে পাথটা বক্ররেখা হতে পারে। বক্ররেখা হলে কেমন ধরনের বক্ররেখা হবে সেটা ডিপেন্ড করে পোটেনশিয়াল কত। আর যদি ফ্রি পার্টিকেল হয়, কোনো ফোর্স নেই, তাহলে সেই ক্লাসিক্যাল পাথটা হবে স্ট্রেইট লাইন পাথ। এই যে স্ট্রেইট লাইন দ্বারা যে জয়েন করে সেটাই হবে ক্লাসিক্যাল পাথ ফর এ ফ্রি পার্টিকেল। যাই হোক, একটা ক্লাসিক্যাল পাথ থাকবে, সেই ক্লাসিক্যাল পাথের জন্য অ্যাকশনের মান হবে মিনিমাম। এবং একটা পার্টিকেল মানে একটা ম্যাক্রোস্কোপিক পার্টিকেল ওই ক্লাসিক্যাল পাথ ধরেই যাবে, অন্য পাথ ধরে ইনিশিয়াল স্পেস টাইম পয়েন্ট থেকে ফাইনাল স্পেস টাইম পয়েন্টে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই ক্লাসিক্যাল পাথের জন্য। কোয়ান্টাম পার্টিকেলের জন্য অন্যরকম, কোয়ান্টাম পার্টিকেল মানে মাইক্রোস্কোপিক পার্টিকেলের জন্য অন্যরকম। ওকে, তাই বলছি এখানে ফর এ ফ্রি পার্টিকেল মানে কোনো বল নেই, আরোপিত কোনো বল নেই পার্টিকেলটির উপরে। ফর এ ফ্রি পার্টিকেল সবসময় স্ট্রেট লাইনে মুভ করে। The classical path is the straight line connecting the points t naught x naught, এটা স্পেস টাইম ডায়াগ্রামে কিন্তু connecting the points t naught x naught to tx in the space time diagram. Okay, the equation for the classical path is then
বলো দেখি, এটা স্ট্রেট লাইন পাথ, ইকুয়েশন তুমি কিভাবে লিখবে? y is equal to mx plus c. এটা তোমার y equal to mx, এটাই তো। আমি স্পেস টাইম ডায়াগ্রাম আঁকছি। নর্মালি আমরা যখন রিলেটিভিটি করি, টাইম অ্যাক্সিসটা ভার্টিক্যালি দেয় আর স্পেস অ্যাক্সিস হরিজন্টালি দেয়। তুমি এটা করতে পারো, নাও করতে পারো। তুমি এক্স অ্যাক্সিস ভার্টিক্যালি দিতে পারো, টাইম অ্যাক্সিস হরিজন্টালি দিতে পারো, এটা তোমার ব্যাপার। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি যখন পড়বে অথবা জেনারেল থিওরি অফ রিলেটিভিটি যখন পড়বে, স্পেস টাইম ডায়াগ্রাম তারা আঁকে, সেখানে কিন্তু টিটা দেয় ভার্টিক্যাল অ্যাক্সিসে দেয়, ওয়াইয়ের দিকে দেয় টি, আর এক্স এর দিকে এক্সই দেয়। এক্সটা হচ্ছে একটা স্পেশিয়াল কোঅর্ডিনেট, এই একটা স্পেস টাইম পয়েন্ট টি নট এক্স নট। তুমি এক্স নটটা আগে লিখতে পারতে, টি নট পরে লিখতে পারতে। স্ট্রেট লাইন করে ফাইনাল বিন্দুতে গেল, এটা হচ্ছে টি এক্স। আচ্ছা, এটার এখন দিস ইজ স্ট্রেট লাইন হবে, তাহলে এক্স অফ টি যদি আঁকো, এক্স অফ টি যদি লেখো, এভাবে লিখতে পারো, অথবা টি অফ এক্স ওইভাবে লিখতে পারো ইকুয়েশনটা। সাধারণত আমরা ইকুয়েশন লিখি এক্স এক্স এজ এ ফাংশন অফ টাইম। এক্স যেটা হরিজন্টালি দিয়েছি সেটাই ক্যালকুলেট করি অ্যাজ এ ফাংশন অফ দ্য ওয়াই অ্যাক্সিস, এভাবে ইয়ে করলে একটু উল্টা হলো আর কি। যাই হোক, ইটস এ স্ট্রেট লাইন, তার মানে ইট মাস্ট বি লিনিয়ার ইন টি, স্ট্রেট লাইন। তাহলে এটার ইনিশিয়াল পয়েন্টে এক্স এর মান কত? এক্স নট। ইনিশিয়াল সময়ে এট টাইম টি নট এক্স এর মান কত? এক্স নট, এক্স নট প্লাস, তারপরে এটা স্ট্রেট লাইন হিসাবে বাড়তে থাকে। তাহলে এই গ্রাফটার গ্রেডিয়েন্ট কত? গ্রেডিয়েন্ট হচ্ছে এক্স মাইনাস এক্স। গ্রেডিয়েন্ট কত? এক্স গ্রেডিয়েন্ট হচ্ছে এক্স মাইনাস এক্স নট টি মাইনাস টি নট। এক্স বৃদ্ধি পাচ্ছে ফ্রম এক্স নট টু এক্স, স্পেশাল কোঅর্ডিনেটের মান বৃদ্ধি পেয়েছে ফ্রম এক্স নট টু এক্স। এক্স মাইনাস এক্স নট হচ্ছে ডেল্টা এক্স। কত সময় লেগেছে? টি মাইনাস টি নট সময় লেগেছে, এটা ডেল্টা টি। এটা কনস্ট্যান্ট, এই গ্রেডিয়েন্টটা কনস্ট্যান্ট, রাইট? যেহেতু গ্রেডিয়েন্টটা কনস্ট্যান্ট, তাহলে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করার সময় আমি এভাবে ক্যালকুলেট করতে পারি, দুটো এন্ড পয়েন্ট নিয়ে ডেল্টা এক্স বাই ডেল্টা টি, এটা কনস্ট্যান্ট। তাহলে এটা এটা আবার নতুন করে লিখি এক্স নট। তাহলে এক্স এট টাইম টি প্রাইম করছি, এই টিটাকে আমি রানিং ভ্যারিয়েবল নিতে পারবো না। I cannot take t as the running variable. Running variable আমি অন্যরকম নেব, টি প্রাইম। তো লিনিয়ার টি কেন অন্য ভ্যারিয়েবল নেব? টি তো ব্যবহৃত হয়ে গেছে এখানে, টি has been used already as a fixed time, as a fixed final time. সময় যে পরিবর্তন করলো, টিক টিক করে পরিবর্তন হলো, টি নট থেকে টিতে গেল, সেই রানিং টাইমকে বলছি টি প্রাইম। টি প্রাইমের মান টি নট থেকে টিতে বৃদ্ধি পেয়েছে। টি এর মান টি নট থেকে টিতে বৃদ্ধি পেয়েছে, এটা তো বলা যায় না। টি একটা ফিক্সড টাইম, that time represents the final instant. So I want to find a formula for x as a function of the running time, x at t prime. X at t prime কিভাবে হবে? y equal to mx plus c, এটাই তো c, মানে এটা হচ্ছে আদি সময় t minus t নট, আদি সময়ে x এর মান প্লাস x এর বৃদ্ধি কত? টি প্রাইম সময়ে x এর বৃদ্ধি কতটুকু হলো? একক সময়ে x এর বৃদ্ধি কত হয়? এই গ্রেডিয়েন্ট x মাইনাস এক্স নট টি মাইনাস টি প্রাইম, এটা হচ্ছে একক সময়ে x এর বৃদ্ধি। তাহলে টি প্রাইম সময়ে x এর বৃদ্ধি কত হবে? এটা একক সময়ে টি নট থেকে টি প্রাইম পর্যন্ত, ধরো এই পয়েন্টে টি প্রাইম, টি নট থেকে টি প্রাইম পর্যন্ত সময় কতটুকু বাড়লো?
টি প্রাইম মাইনাস টি নট। একক সময়ে এটা হচ্ছে টি মাইনাস টি নট, এটা টি মাইনাস টি নট। একক সময় এটা হচ্ছে এক্স এর বৃদ্ধি। আর টি প্রাইম সময় কতটুকু বাড়লো? টি নট সময় শুরু করেছি, টি প্রাইম সময়ে এসে পৌঁছালাম, কতটুকু সময় বাড়লো? টি প্রাইম মাইনাস টি নট। সময় যদি 1 ইউনিট বাড়ে, এক্স বাড়বে এক্স মাইনাস এক্স নট ওভার টি মাইনাস টি নট। সময় বেড়েছে টি প্রাইম মাইনাস টি নট, তাহলে টি প্রাইম মাইনাস টি নট দিয়ে গুণ দিতে হবে। এটা হচ্ছে আমার ফর্মুলা ফর এক্স অ্যাজ এ ফাংশন অফ রানিং টাইম। এগুলো তোমরা জিওমেট্রি জানলে খুব কুইকলি করা যাবে। তুমি ঠিকই বলেছিলে y ইকুয়াল টু mx প্লাস c, ওই ফর্মুলায় ব্যবহার করা হচ্ছে। ওকে, এখন বলছি ফর এ ফ্রি পার্টিকেল the classical path is the straight line connecting the points t0 x0 to tx in the space-time diagram. তাহলে ক্লাসিক্যাল পাথ মানে স্ট্রেট লাইন, আমি স্ট্রেট লাইন লিখছি, স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন ইকুয়েশন হবে x0, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টাইমস টি প্রাইম মাইনাস টি নট। শুরু সময়টা তো জিরো না, টি নট, এই জন্য শুধু টি প্রাইম লিখলে চলবে না। শুধু টি প্রাইম লিখলে আদি সময়টা জিরো ধরলে শুধু টি প্রাইম লেখা যেত, তখন এখানে লিখতাম টি। ওকে, তাহলে ইকুয়েশনটা দাঁড়ালো এটা, এটা এখানে হিয়ার টি অ্যান্ড টি নট শেষ হয়ে গেছে, সব আছে, তুমি যাও তাহলে। হ্যাঁ, তাহলে হিয়ার টি অ্যান্ড টি নট আর ফিক্সড টাইমস। টি একটা ফিক্সড টাইমস, শেষ সময়টা, টি নট একটা আদি সময়টা, ফিক্সড টাইমস, and t prime is the running variable. From the above equation we have যে কোনো সময় টি প্রাইমে ভেলোসিটি, পার্টিকেলটার ভেলোসিটি কিভাবে হবে? এটা টাইম ডেরিভেটিভ নিলেই হবে। তাহলে এক্স ক্লাসিক্যাল ডট, উপরে ডট মানে হচ্ছে সময়ের সঙ্গে টাইম ডেরিভেটিভ। এই এক্স ক্লাসিক্যাল অ্যাজ আ ফাংশন অফ টি প্রাইম, এটাকে যদি টি প্রাইমের সাপেক্ষে ডেরিভেটিভ নাও, সেটাকেই লেখা হচ্ছে, নোটেশন দেওয়া হচ্ছে এক্স ক্লাসিক্যাল উপরে ডট। তাহলে এই রাইট হ্যান্ড সাইডকে যদি টি প্রাইমের সাপেক্ষে ডেরিভেটিভ নাও, এটা শূন্য হয়ে যাচ্ছে, আর এখানে টি প্রাইমের সাপেক্ষে ডেরিভেটিভ নিলে এটা হচ্ছে 1, আর এটা বাকি রয়ে যাচ্ছে। তাহলে ভেলোসিটি হচ্ছে এক্স মাইনাস এক্স নট টি ওভার টি নট, টি মাইনাস টি নট, এটা কনস্ট্যান্ট, কারণ ফ্রি পার্টিকেলের ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে। দেয়ারফর অ্যাকশনটা কত? এই ক্লাসিক্যাল পাথ ধরে যদি পার্টিকেলটা ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে যায়, রাইট, তাহলে ওটার জন্য ওই পাথের করেসপন্ডিং অ্যাকশন কত? অ্যাকশনকে আমরা এস দ্বারা প্রকাশ করি। ক্লাসিক্যাল অ্যাকশন হলো, অ্যাকশন ক্যালকুলেট করব ক্লাসিক্যাল পাথ ধরে পার্টিকেলটা গেলে সেই পাথের জন্য অ্যাকশন ক্যালকুলেট করব, সেটাই বলছি, সেটাকে বলা হবে ক্লাসিক্যাল অ্যাকশন। আর অ্যাকশন কাকে বলে? ইজ দ্য টাইম ইন্টিগ্রাল অফ দ্য Lagrangian from the initial point to the final point. ইনিশিয়াল পয়েন্টে পার্টিকুলার লোকেশন ছিল x0, ফাইনাল পয়েন্টের লোকেশন হয়েছে x। তাহলে Lagrangian is a function of x is a function of time, Lagrangian is a function of velocity is a function of time integrated over time. টাইম কিন্তু প্রাইম, টি না, টিটা ফিক্সড, এখানে আপার লিমিটে টি নিয়েছি। আপার লিমিট যদি আমি টি প্রাইম নিতাম, অথবা T2 নিতাম, অথবা ক্যাপিটাল টি নিতাম, এখানে আমি টি ব্যবহার করতে পারতাম। ওকে, তাহলে Lagrangian ক্যালকুলেট করতে হবে এট অল টাইমস, প্রত্যেকটা বিন্দু, প্রত্যেকটা সময়ে। সময় মানে টি প্রাইম, প্রতিটা টি প্রাইমের ভ্যালু, টি প্রাইমের জন্য, সব টি প্রাইমের জন্য আমার Lagrangian ভ্যালু লাগবে। তারপরে সেই ভ্যালুটা ইন্টিগ্রেট করব ওভার টাইম,
এই ভ্যালুটা আমি একটা ফর্মুলার সাহায্যে প্রকাশ করব। এটা তো ফ্রি পার্টিকেল। ফ্রি পার্টিকেলের ল্যাগ্রাঞ্জিয়ান কি? ক্লাসিক্যাল ধরে যাচ্ছে টি মাইনাস ভি, এটা তো টি, তাহলে এটা হবে হাফ এম ভি স্কোয়ার। ভি হচ্ছে এক্স ক্লাসিক্যাল ডট স্কোয়ার, কারণ পার্টিকেলটা তো ক্লাসিক্যাল পাথ ধরছে। আমি ক্লাসিক্যাল অ্যাকশন ক্যালকুলেট করছি। এক্স ক্লাসিক্যাল এজ এ ফাংশন অফ টি প্রাইম আমার জানা আছে, তাহলে হাফ এম, এই ভেলোসিটি তো কনস্ট্যান্ট, এক্স ক্লাসিক্যাল ডট তো কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট ভেলোসিটি এক্স ক্লাসিক্যাল ডট কনস্ট্যান্ট, এটা টি প্রাইমের উপর নির্ভরশীল না। এই কনস্ট্যান্টটাকে স্কোয়ার করে বাইরে নিয়ে আসো। ভেলোসিটি ছিল এক্স মাইনাস এক্স নট ওভার টি মাইনাস টি নট স্কোয়ার, বাকি থাকবে ডিটি প্রাইম, শুধু ডিটি প্রাইম। হাফ এমও বাইরে গেল, ফ্রম টি নট টু টি, ওটা হচ্ছে টি মাইনাস টি নট। তুমি একটা টি মাইনাস টি নট কাটাকাটি করলে আমার ক্লাসিক্যাল অ্যাকশন দাঁড়ালো এম এক্স মাইনাস এক্স নট স্কোয়ার ওভার টু টি মাইনাস টি নট। এটাই হচ্ছে ক্লাসিক্যাল অ্যাকশন। এখন আমি প্রপাগেটরকে দেখো, প্রপাগেটরের ফর্মুলাটা খেয়াল করো। আমার তো ক্যালকুলেট করা আছে, এটা হচ্ছে একটা ফ্যাক্টর, কনস্ট্যান্ট ফ্যাক্টর এম ওভার 2 pi h cut I t minus t naught e to the power exponent m x minus x naught square, এটা গাউসিয়ান, 2 h cut I t minus t naught। এখানে যে গাউসিয়ানের আর এইখানে কিন্তু একই, শুধুমাত্র এখানে পাই আছে, এখানে পাই নাই। তবে এটা দেখো, এইখানে এই আইটা যদি আমি উপরে নিয়ে যাই, এখানে নিচে আছে তো 1 by I equal to minus I, উপরে চলে গেল, এই মাইনাস সাইনটা ক্যান্সেল করে গেল, আর এই এইচ কাটটা আমি রাখলাম সঙ্গে, আই এর নিচে রাখলাম I বাই এইচ কাট। আর বাকি যেটা থাকলো, এই আই এইচ কাট বাদ দিয়ে বাকি যেটা আছে হাফ এম এক্স মাইনাস এক্স নট স্কোয়ার ওভার টি মাইনাস টি নট, ওটাই তো ক্লাসিক্যাল অ্যাকশন। তাহলে এটাকে আমি প্রকাশ করতে পারি এইভাবে, এই এক্সপোনেন্টকে প্রকাশ করা যাবে ই টু দ্য পাওয়ার আই বাই এইচ কাট এস ক্লাসিক্যাল। আর একটা ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টর তোমার নর্মালাইজেশন ফ্যাক্টর। সুতরাং ফ্রি পার্টিকেলের জন্য একটা কোয়ান্টাম পার্টিকেলের এটা কিন্তু একটা কোয়ান্টাম পার্টিকেলের প্রপাগেটর, একটা ইলেকট্রনের প্রপাগেটরকে আমি ক্লাসিক্যাল অ্যাকশনের সাপেক্ষে প্রকাশ করতে পারি। আমার এখানে কোনো আর অপারেটর লাগলো না, কোনো কেট লাগলো না, ব্রা লাগলো না, আইগেন ভ্যালু কিছু না, শুধু ক্লাসিক্যাল পাথের অ্যাকশন ক্যালকুলেট করলেই ওটা এখানে উঠিয়ে দিলেই হবে। এটা ফ্রি পার্টিকেলের জন্য সত্যি হলো, এইভাবে আমি প্রকাশ করতে পারবো। ওকে, এটা নিয়ে আমি পরে আলোচনা করব। আমার তো এখানে পাথ ইন্টিগ্রাল করছিলাম, পাথ ইন্টিগ্রাল করা মানে পাথ ইন্টিগ্রাল করার পরে এই ফর্মুলা আসছে। পাথ ইন্টিগ্রাল যখন করছি সব পাথই ধরেছি, ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট যে কোনো পাথ ধরে যেতে পারে, যে কোনো পাথের জন্য অ্যাকশন করে, অ্যাকশন ক্যালকুলেট করে এই ধরনের একটা ফর্মুলা লিখে ইন্টিগ্রেট করেছি। ইন্টিগ্রেট করার পরে শুধু ক্লাসিক্যাল অ্যাকশনটা রয়ে গেল, অন্য পাথের জন্য অ্যাকশনগুলো ক্যান্সেল হয়ে গেল। কেন হলো? ওকে, এটা ফ্রি পার্টিকেলের জন্য। আচ্ছা, এটা একটা এখন আমি একটু আলোচনায় যাচ্ছি। আলোচনাটা শঙ্করে আছে, শঙ্করে অতি ভালো আলোচনা আছে। আমি আবার কিছু ব্যাকগ্রাউন্ড আলোচনা করতে চাই, কিছু ব্যাকগ্রাউন্ড আগে করেছি, আবার আলোচনা করতে চাই। একই জিনিস হবে আবার এখানে, মোটামুটি একই জিনিস। ক্লাসিক্যাল মেকানিক্সে যখন আমি একটা ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের মোশন ডেসক্রাইব করার চেষ্টা করি ইউজিং ক্লাসিক্যাল মেকানিক্স, নট বাই কোয়ান্টাম মেকানিক্স, ক্লাসিক্যাল মেকানিক্স একটা প্রিন্সিপাল আছে, প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন, ভেরি ওয়েল নোন। সেই প্রিন্সিপালটা কি সেটা আবার বলি। If a particle moves from x naught at time t naught to a different point x at a later time t, then of all the paths between the points x naught t naught to xt,
এই টি নটটা আগে লিখবে কি পরে লিখবে এক্স নট তোমার ব্যাপার। একটু আগে আমি টি নট আগে লিখেছি, এক্স নট পরে লিখেছি, এখন টি নট পরে লিখছি। এখানে কমা একটা থাকবে, এই কমা অনেক সময় কমা দিতে ভুলে যাই। ওকে, সো of all the paths between the 2 points, between the initial space-time point x naught t naught to the final space-time point xt, a classical particle মানে হচ্ছে একটা ম্যাক্রোস্কোপিক পার্টিকেল, ইলেকট্রন না, ইলেকট্রন মাইক্রোস্কোপিক পার্টিকেল। A classical particle, ধরো একটা particle of dust, একটা টেনিস বল, একটা কিছু একটা, a classical particle takes the path for which the action is minimum. একটা পাথই আছে যে পাথের জন্য অ্যাকশনটা মিনিমাম, এবং ক্লাসিক্যাল পার্টিকেল হলে সেই পাথ ধরেই যাবে, অন্য আশেপাশে পাথ ধরে সে যাবে না। এটা থেকেই আমি এই প্রিন্সিপাল ব্যবহার করেই ওই পাথের ইকুয়েশন অফ মোশন আমি ক্যালকুলেট করে ফেলতে পারবো। আমি পাথটা কি হবে সেটা আমি করে ফেলতে পারবো, তবে আমি ডাইনামিক্যাল প্রবলেম সলভ করে ফেলতে পারবো। ওকে, এই যে স্টেটমেন্টটা আমি দিলাম এটাকেই বলে দিস ইজ কল্ড দি প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন। স্টেটমেন্টটা কি দিলাম আবার পড়ো, একটা লম্বা একটা লাইন, একটা সেন্টেন্স। If a classical particle moves from x naught at time t naught to a different point x at a later time t, then of all the paths between the points x naught t naught to xt, a classical particle takes the path for which the action is minimum. This is called the principle of least action. এই ধরো এটা হচ্ছে ক্লাসিক্যাল পাথ, একটা ম্যাক্রোস্কোপিক পার্টিকেল এই পাথ ধরে যাবেই, একটা কোয়ান্টাম পার্টিকেল এই পাথ ধরে যাবে এমন কোনো কথা নেই। এই পার্টিকেল এবং আশেপাশে অনেকগুলো পাথ তো নিতে পারে। ওকে, তাহলে এই একটা পাথ, এইটা আর একটা ভ্যারিড পাথ চিন্তা করছি। দ্যাটস দ্য ভ্যারিড পাথ। ভ্যারিড পাথ হলো ইনিশিয়াল স্পেস টাইম পয়েন্ট এবং ফাইনাল স্পেস টাইম পয়েন্ট সমান। ইনিশিয়াল স্পেস টাইম পয়েন্ট এবং ফাইনাল স্পেস টাইম পয়েন্ট ঠিক রেখে আমি অনেক হাজারোটা পাথ, কোটিটা পাথ, ইনফিনিট সংখ্যক পাথ চিন্তা করতে পারি। এটা ওরকম একটা পাথ। আর একটা পাথ তো ক্লাসিক্যাল পাথ আছেই, যে পাথের জন্য অ্যাকশনের মান মিনিমাম। দিস ইজ অ্যানাদার পাথ কানেক্টিং দ্য সেম টু স্পেস টাইম পয়েন্টস। এটা ইনিশিয়াল স্পেস টাইম পয়েন্ট, ফাইনাল স্পেস টাইম পয়েন্ট। স্পেস টাইম ডায়াগ্রামে এখন দেখো আমি এখানে এক্স দিচ্ছি, ওয়াইতে এখানে দিচ্ছি টাইম, টাইমটা কিন্তু টি প্রাইম। আমি উল্টাও দিতে পারতাম, টি প্রাইম এদিকে আর এদিকে এক্স দিতাম, আগে কিছুক্ষণ আগে যেটা করেছি। ওকে, তাহলে I have two space time points, একটা পয়েন্ট হচ্ছে x naught t naught, একটা xt। এই স্পেস টাইম ডায়াগ্রামে এই দুটো স্পেস টাইম পয়েন্ট কানেক্ট করার জন্য আমি ইনফিনিট সংখ্যক পাথ চিন্তা করতে পারি। ইনফিনিট সংখ্যক পাথের মধ্যে আমি দুটো পাথ দেখিয়েছি, একটা পাথ হচ্ছে ক্লাসিক্যাল পাথ। সে ক্লাসিক্যাল পাথটা স্ট্রেইট লাইন হবে কি বক্ররেখা হবে ডিপেন্ড করে পার্টিকেলটা ফ্রি কিংবা ফ্রি নয় সেটার উপরে। আরেকটা ক্লাসিক্যাল পাথের কাছে আরেকটা ভ্যারিড পাথ চিন্তা করা হলো, সেটা ক্লাসিক্যাল পাথ নয়, অন্য আরেকটা পাথ connecting the same space-time points. Okay. Suppose a particle follows the path x of t prime. একটা পাথ ধরে যাচ্ছে, সেই পাথটা ক্লাসিক্যাল হবে, সেই পাথটা আসলে ক্লাসিক্যাল পাথ বলবো। কোয়ান্টাম পার্টিকেল হলে ক্লাসিক্যাল পাথ ধরে যাবে এমন কোনো নেই, পাথ ইন্টিগ্রাল তো যে কোনো পাথ ধরে যেতে পারে। So suppose the particle follows the path, some path x of t prime. ক্লাস পার্টিকেল হলে এই পাথটাই হবে ক্লাসিক্যাল পাথ। কোয়ান্টাম পার্টিকেল হলে এই পাথটা ক্লাসিক্যাল পাথ হতে পারে, ভ্যারিড পাথ হতে পারে, অনেক কিছু হতে পারে। সাপোজ এ পার্টিকেল ফলোজ দ্য পাথ x of t prime, then the action for this path is, ওই পাথের প্রত্যেকটা স্পেস টাইম বিন্দুতে, ধরো এই পাথ ধরে যদি এই পাথ ধরে একটা কোয়ান্টাম পার্টিকেল যায়, তাহলে এই পাথের প্রত্যেক বিন্দু হচ্ছে একটা স্পেস টাইম বিন্দু। প্রত্যেকটা স্পেস টাইম বিন্দুতে লাগরাঞ্জিয়ানের মান কত ক্যালকুলেট করে
আমি ওটাকে ওই লাগরাঞ্জিয়ানের ওই মানগুলোকে লাগরাঞ্জিয়ানকে টাইমের উপর ইন্টিগ্রেট করে ফেলতে পারি। ওকে, along this path এটা তো একটা পাথ, এই পাথ ধরে I can do a line integral, এই লাইন ধরে ধরে I can do the integral of L with respect to time. So line integral of the Lagrangian along this path যদি ক্যালকুলেট করি, along any path যদি আমি ক্যালকুলেট করি, that path may not be a classical path. ধরো আমি লাইন ইন্টিগ্রাল ক্যালকুলেট করছি, ম্যাথমেটিক্যাল একটা প্রসিজার ফলো করছি, যে কোনো একটা পাথ আমি নিলাম, সেই পাথ ধরে I calculate the action. Okay, action is the time integral Lagrangian from the initial time to the final time following that particular path. ওই পাথ ধরে গেলে এক এক পাথে এক এক রকম Lagrangian, এক এক রকম action. Action depends upon the entire path. কোন পাথটা নিয়েছি, তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে সেটা দেখায়। পাথ নিয়েছি সাম x as a function of t prime. এই পুরো পাথের জন্য অ্যাকশনের মান কত আমি এভাবে ক্যালকুলেট করলাম। ওই পাথ ধরে ধরে আমি যদি প্রসিড করি, প্রতিটা পয়েন্টে লাগরাঞ্জিয়ান ক্যালকুলেট করতে হবে, তারপরে ডিটি প্রাইম দিয়ে গুণ দিয়ে ইন্টিগ্রেট করতে হবে। অন্য পাথ ধরে যদি যাই এল ডিফারেন্ট হবে, ফলে এই ইন্টিগ্রালটাও ডিফারেন্ট হবে। নেক্সট, consider a slightly varied path. A pathটাকে একটু যদি slightly vary করি, আরেকটা পাথ চিন্তা করি, that path is slightly different from this path x of t prime. তাহলে এভাবে লেখা যাবে x of t prime plus eta t prime. ধরো আদি পাথটা ধরো ক্লাসিক্যাল পাথ যদি চিন্তা করি, তাহলে ক্লাসিক্যাল পাথ থেকে সামান্য ভ্যারি করলে মানে প্রতিটা টাইমে at all times except at the end times x এর মানটা সামান্য পরিবর্তন করব। x যদি ধরি, ক্লাসিক্যাল পাথকে যদি x বলি, তার পাশে একটা ভ্যারিড পাথ, যে কোনো একটা টাইম টি প্রাইম, এই বিন্দুর টাইম কত টি প্রাইম, যে কোনো একটা টি নট থেকে টি এর মধ্যে যে কোনো একটা সময় টি প্রাইমে x এর মান যদি সামান্য চেঞ্জ করি, সেই চেঞ্জটা হচ্ছে ইটা টি প্রাইম। অবশ্যই এক্স এর মানের চেঞ্জ এখানে নাই, এখানে নাই। টি প্রাইমের মান যখন টি নট, টি প্রাইমের মান যখন টি, তখন এক্স এর কোনো পরিবর্তন নাই, কারণ দিস টু পাথস মাস্ট কানেক্ট দ্য সেম স্পেস টাইম পয়েন্ট। তাহলে এন টাইমে এক্স এর কোনো পরিবর্তন করব না, এন টাইম দুটো বাদ দিয়ে অন্য সময়ে টি প্রাইমে এক্স এর সামান্য পরিবর্তন করলাম। পরিবর্তনটা একটা হেরফের হতে পারে, পরিবর্তনটা বিকামস এ ফাংশন অফ টি প্রাইম। এখানে একরকম পরিবর্তন, অন্য সময় গেলে অন্যরকম পরিবর্তন, কিন্তু পরিবর্তন যাই করি না কেন এন টাইমে পরিবর্তন হবে না। সো ইটা ইজ এ ফাংশন অফ টি প্রাইম। ইটা represents the change of x for times t prime. চেঞ্জটা এমন ভাবে হবে যে when t prime is equal to t naught or when t prime is equal to t, this eta is 0. এই রেস্ট্রিকশনটা আমাকে রাখতে হবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আর কোনো রেস্ট্রিকশন নাই, অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট ইটা ইজ স্মল। একটা ভ্যারিড পাথ, কাছে কিনার একটা ভ্যারিড পাথ। তাহলে করো, নাও কনসিডার স্লাইটলি ভ্যারিড পাথ x of t prime plus eta t. ইটাকে বলা হবে ভ্যারিয়েশন at times t prime। কার ভ্যারিয়েশন? x এর ভ্যারিয়েশন। পুরনো পাথের জন্য টি প্রাইম সময়ে পজিশনের মান ছিল x, নতুন পাথের জন্য টি প্রাইম সময়ে পজিশনের মান হয়েছে পূর্বের x যোগ সামথিং যোগ ইটা অফ টি প্রাইম। এটা হচ্ছে নতুন পজিশন, একটু চেঞ্জ করেছে। ইটা ইজ ভেরি স্মল, আমি দুটো পাথ খুব কাছাকাছি ধরছি, আর ইটার একটা রেস্ট্রিকশন আছে, when t prime is t naught or when t prime is equal to t, ইটার মান 0। তাহলে আপ টু ফার্স্ট অর্ডার এটা তো স্মল, therefore the action, আচ্ছা তার আগে ফার্স্ট অর্ডার আগে বলো, therefore the action for the varied path is, এখন পাথটা আগে x না, x প্লাস ইটা,
এটা ভ্যালিড পাথ। তাহলে এই নতুন পাথ, ভ্যালিড পাথ ধরে ধরে যদি আমি যাই, প্রসিড করি, তাহলে প্রতিটা পাথে, প্রতিটা পাথের উপরে প্রতিটা পয়েন্টে ল্যাগ্রাঞ্জিয়ান কত ক্যালকুলেট করব। এখন ল্যাগ্রাঞ্জিয়ান ইজ আ ফাংশন অফ পজিশন অ্যান্ড ভেলোসিটি। এখন পজিশন এক্স না, এখন পজিশন এক্স প্লাস ইটা, প্রতিটা টি প্রাইম সময়ে এক্স প্লাস ইটা। অবশ্যই ইটার মান টি নটে এবং টিতে 0 এবং এবং যে কোনো সময় টি প্রাইমে ভেলোসিটি কত পার্টিকেলটার, এক্স যদি ফাংশন অফ টাইম হয় আর ইটাও যদি ফাংশন অফ টাইম হয়, তাহলে দুটোরই টাইম ডেরিভেটিভ করতে হবে। এখন ভেলোসিটি এক্স ডট টি প্রাইম নয়, কারণ পজিশন শুধু এক্স না, পজিশন এক্স প্লাস ইটা, দুটোরই ডট করতে হবে, টাইম ডেরিভেটিভ করতে হবে। তাহলে ভেলোসিটি হচ্ছে এক্স ডট প্লাস ইটা ডট। তো নতুন পজিশন, নতুন ভেলোসিটি, ল্যাগ্রাঞ্জিয়ানের মান ভিন্ন, এই অ্যাকশনের মান ভিন্ন হবে। দেন এটা হচ্ছে পরিবর্তিত পাথের জন্য অ্যাকশন, আর অরিজিনাল পাথের জন্য অ্যাকশন হচ্ছে এটা। শুধু এখানে এল এর আর্গুমেন্ট একটু পরিবর্তন হয়েছে। এখানে ছিল এক্স আগে, এখন এক্স এর আর্গুমেন্ট একটু পরিবর্তন, এক্স পরিবর্তিত হয়ে এক্স প্লাস ইটা হয়েছে। আগে ছিল এক্স ডট, এখন এক্স ডট পরিবর্তিত হয়ে এক্স ডট প্লাস ইটা ডট হয়েছে। তাহলে এস এর কি পরিবর্তন হলো? এই পরিবর্তনটা ক্যালকুলেট করবে আপ টু ফার্স্ট অর্ডার নিটা। ওকে, এই ধরনের পরিবর্তন তো তোমরা ফার্স্ট অর্ডার করেছো না আগে? যেমন ধরো তাহলে এল এর কি পরিবর্তন হলো আপ টু ফার্স্ট অর্ডার? যদি এমন থাকে f is a function of ধরো f is a function of x and y. এটা 5 মিনিট আগে লেখা হয়ে গেছে। ওকে, এখন ধরো f এর দুটো আর্গুমেন্ট আছে, প্রতিটা আর্গুমেন্টের সামান্য পরিবর্তন করলাম। f x plus delta x y plus delta y। f এর দুটো আর্গুমেন্টের সামান্য পরিবর্তন যদি করি, তাহলে f এর কি পরিবর্তন হবে? আপ টু ফার্স্ট অর্ডার ইন ডেল্টা এক্স ক্যালকুলেট করো। তাহলে টু ফার্স্ট অর্ডার ইন ডেল্টা এক্স এন্ড ডেল্টা ওয়াই, f এর পরিবর্তনটা কি হবে? f এর পরিবর্তন যদি বলি আমি ডেল্টা f, f এর পরিবর্তন এভাবে লিখবে f of x plus delta x y plus delta y minus f of x and y। এই পরিবর্তনটুকু ফার্স্ট অর্ডারে কিভাবে লেখা যাবে? এটা লেখা যাবে পার্শিয়াল df dx delta x, এটা ডেরিভ করো with respect to x times delta x plus partial df dy times delta y। এভাবে ক্যালকুলেট করবে আপ টু ফার্স্ট অর্ডার। ওখানে তাই করেছি। তাহলে পরিবর্তিত পাথ ধরে যদি পার্টিকেলটা যায় আদি পয়েন্ট থেকে শেষ পয়েন্ট পর্যন্ত, তাহলে পরিবর্তিত পথের জন্য অ্যাকশন এইভাবে লিখব। শুধু ফর্মুলা একই আছে, শুধু ল্যাগ্রাঞ্জিয়ানের আর্গুমেন্টে একটু সামান্য পরিবর্তন হয়েছে। এক্স এর পরিবর্তন হয়েছে ইটা, আর এক্স ডটের পরিবর্তন হয়েছে ইটা ডট। Therefore, up to first order in eta, the variation of action is পরিবর্তিত অ্যাকশন, পরিবর্তিত পাথের জন্য অ্যাকশন বিয়োগ পূর্বের পাথের জন্য অ্যাকশন। পূর্বের পাথে একটু পরে আমি ক্লাসিক্যাল পাথ ধরবো, পূর্বের পাথটা এখন আমি ক্লাসিক্যাল পাথ ধরি নাই। তাহলে কি হবে? তাহলে এটা হবে এই যে থার্ড ব্র্যাকেট হচ্ছে ডেল্টা এল টাইমস ডিটি প্রাইম। তাহলে এস তো হচ্ছে এল এর ইন্টিগ্রাল, তাহলে এখানে হবে এল অফ
এল এর পরিবর্তন ওটার ইন্টিগ্রাল ফ্রম টি নট টু টি। এল এর পরিবর্তন কি হবে? এল এর যে আর্গুমেন্ট আছে, এল এর আর্গুমেন্টের মধ্যে দুটো আর্গুমেন্ট আছে, একটা আর্গুমেন্ট এক্স আর একটা আর্গুমেন্ট এক্স ডট। এক্স এর পরিবর্তন হচ্ছে বাই ইটা, এক্স ডট এর পরিবর্তন হয়েছে বাই ইটা ডট। তাহলে এল এর পরিবর্তনটা কি? ডেল্টা এল কিভাবে লিখবে? ডেল্টা এল লিখবে পার্শিয়াল ডেল্টা এল ডিএল বাই ডিএক্স টাইমস ইটা প্লাস partial dl by dx dot times eta dot. এটা ক্যালকুলাসের সূত্র অনুযায়ী l is a function of x and x dot. আগের এলটাকে পূর্বের এলকে যেটা ফাংশন অফ x এবং x dot, এই যখন ডেরিভেটিভ করছো তখন পূর্বের আগের এলকে ডেরিভেটিভ করছো, ওটার ডেরিভেটিভ করে রেসপেক্ট টু এক্স গুণ এক্স এর পরিবর্তন ইটা। এই ডেরিভেটিভ যখন করছো তখন কোন পয়েন্টে ডেরিভেটিভ করছো? যখন এট দ্য পয়েন্ট ইটা ইকুয়াল টু 0 এন্ড ইটা ডট ইকুয়াল টু 0। তেমনি আগের এল এর জন্য আগের এল এর প্রথম এল এর ডেরিভেটিভ নিচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স, সেখানে ইটা নাই, ইটা ডটও নাই। ওকে, যখন ইটা এবং ইটা ডট শূন্য তখন এল এর পরিবর্তনের হার উইথ রেসপেক্ট টু এক্স গুণ এক্স এর পরিবর্তন করা হয়েছে বাই ইটা প্লাস পার্শিয়াল ডিএল ডিএক্স ডট পূর্বের এল, মানে যেখানে ইটা শূন্য ইটা ডটের শূন্য, এক্স ডটের সাপেক্ষে পরিবর্তনের হার গুণ এক্স ডটের পরিবর্তন। এক্স ডটের পরিবর্তন কতটুকু হয়েছে? ইটা ডট। So this is up to first order. এটা ফার্স্ট অর্ডার, ইটা এখানে ইটা একটা ডট আছে কিন্তু ইটা স্কয়ার যুক্ত কোনো টার্ম নেই। ইটা স্কয়ার কোনো যুক্ত টার্ম আছে? নেই। এইটা লেখা হয়েছে কারেক্ট আপ টু ফার্স্ট অর্ডার। এখানে অনেকগুলো টার্ম বাদ দেওয়া হয়েছে, এখানে প্লাস লেখা উচিত ছিল প্লাস ডট 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 ডট। তাহলে ওটা হচ্ছে অফ দ্য অর্ডার অফ ইটা স্কয়ার। সো দিস ইজ কারেক্ট আপ টু ফার্স্ট অর্ডার। এখন এটাকে ম্যানিপুলেট করে একটু লেখা যাবে। এটা একটা ইন্টারেস্টিং একটা ফর্মুলা আমি পৌঁছাবো, সে ফর্মুলাটা আমি আজকে করব না। এটা কিন্তু ইন্টারেস্টিং। এখন আই জাস্ট সেট আপ দ্য প্রবলেম। এখন আমি এই পরিবর্তনটা ক্যালকুলেট করব। পরিবর্তন ক্যালকুলেট করে কি পাবো সেটা এখনো বলি নাই। আমি পাবো ইকুয়েশন অফ মোশন, কোন পাথ ধরে পার্টিকেলটা যাবে, ক্লাসিক্যাল পার্টিকেলটা যাবে, রাইট, সেটা আমি পেয়ে যাব। ইকুয়েশন মোশন পেয়ে যাবো। ইন্টারেস্টিং একটা মেথড। সেটা এখনো তোমরা বুঝতে পারবে না, এটা শেষ হলে বোঝা যাবে। তবে আমি ম্যাথমেটিক্সটা সেট আপ করেছি। এস এর পরিবর্তন আমি ক্যালকুলেট করছি। অরিজিনাল পাথটা যদি আমি ক্লাসিক্যাল পাথ নেই তাহলে এস এর পরিবর্তন কি হবে? ওকে, তাহলে আমি এখানেই শেষ করতে চাচ্ছি আপাতত আজকের জন্য। বাকিটা শেষ হবে না, রাইট। আমি এখানে কোথায় ম্যাথমেটিক্সটা শেষ করতে পারলাম না, বাট ইটস ভেরি ইন্টারেস্টিং ম্যাথমেটিক্স। স্যার কোথায়? এই যে এখানে শেষ করেছি। ওকে, এখন এই ডেল্টা এসটা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করলে ফাইনাল রেজাল্টে যখন যাব তখন একটা ইন্টারেস্টিং কনসিকুয়েন্স বেরিয়ে আসবে। ওকে, যে ভেরি ইম্পর্টেন্ট কনসিকুয়েন্স, সেটা ইকুয়েশন অফ মোশন পেয়ে যাব ফর দ্য ক্লাসিক্যাল পাথ। ওকে ওকে, সেটা আমি আগামী ক্লাসে করব। তো 53 পাতার নোট, আমি 35 পাতায় আছি। প্রতিদিন যদি আমি 10 পাতা করে প্রসিড করতে পারি আর 2 দিন লাগবে, এটা শেষ করতে আর 2 দিন লাগবে। ওকে, এবং এটা এখন সংকট থেকে, হুবহু সংকট থেকে নেওয়া। এই সমস্ত আলোচনাগুলো হুবহু সংকট থেকে নিয়েছি। সংকট একটু বেশি আছে। ওকে, সুতরাং একটা সংকট থেকে তোমরা পড়ো। তাহলে আজকের জন্য এখানেই বন্ধ